সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে বিভিন্ন গ্লাস সামগ্রী নিয়ে আলোচনা শুরু করেছিলাম। গত ক্লাসটিতে আমরা বুরেট, পিপেট এবং মেজারিং সিলিন্ডার সম্পর্কে বিস্তারিত দেখেছিলাম। আজকে তারই কন্টিনিউয়েশনে আমরা নতুন আরও কিছু গ্লাস সামগ্রী এবং ল্যাবে তাদের কীরকম ব্যবহার সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমি তোমাদেরকে যে গ্লাস সামগ্রীটি সম্পর্কে পরিচয় করে দিব সেটি হচ্ছে আয়তনমিতিক ফ্লাক্স বা ভলিওমেট্রিক ফ্লাক্স। দেখো আমার হাতে একটি আয়তনমিতিক ফ্লাক্স আছে, এটি দেখতে অনেকটা এরকম। এটি 100 ml এর, এখানে দেখো 100 ml লেখা আছে, 100 ml দেখা যাচ্ছে নিশ্চয়ই, 100 ml এর, অর্থাৎ এই আয়তনমিতিক ফ্লাক্সটি হচ্ছে 100 ml এর দ্রবণ তৈরি করা যাবে। এটি হচ্ছে তার উপরের একটি ছিপি দিয়ে এটিকে বন্ধ করে রাখা হয়। আর এটির 100 ml কতটুকু পর্যন্ত সেই বিষয়টি আমাদের একটু ক্লিয়ার হতে হবে। শিক্ষার্থীরা, এখানে এই উপর পর্যন্ত কিন্তু 100 ml নয়। আমি যদি তোমাদেরকে বিষয়টি একটু ক্লারিফাই করতে চাই, তাহলে এই যে এখানে আমি বুঝতেছি না ঠিক তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে এখানে একটি পাতলা দাগ আছে, এই যে পাতলা যে দাগটি এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এই পাতলা দাগ পর্যন্ত, নিচ থেকে এই পাতলা দাগ পর্যন্ত এই অংশটি হচ্ছে 100 ml। তার মানে হচ্ছে ভলিওমেট্রিক ফ্লাক্সটি যদি 250 ml এর হয়, তাহলে এইখানে যে দাগটি থাকবে সেই দাগ পর্যন্তই হচ্ছে কি 250 ml। অর্থাৎ এই দাগ পর্যন্ত আমরা নিতে পারবো, তার চেয়ে বেশি আমরা নিতে পারবো না। তাহলে আমরা প্রথমে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আয়তনমিতিক ফ্লাক্স। আয়তনমিতিক ফ্লাক্স, এটিকে ভলিওমেট্রিক ফ্লাক্সও বলা হয়। আয়তন মানে হচ্ছে ভলিউম, সেখান থেকে ভলিওমেট্রিক ফ্লাক্সও বলা হয়ে থাকে। এটির মূল ব্যবহার কি? মূল ব্যবহার হচ্ছে নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ তৈরি করা। তাহলে এর মূল ব্যবহারটা হচ্ছে নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ প্রস্তুতি। আচ্ছা, এই বিষয়টিকে আমি যদি একটু ক্লারিফাই করি, যেমন ধরো যে আমি তোমাকে বললাম যে তুমি 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের দ্রবণ প্রস্তুত করবে। দ্রবণ প্রস্তুত করো। এখন এই 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের দ্রবণ প্রস্তুত করার জন্য আমি তোমাকে কয়েকটি জিনিস দিলাম। একটা হচ্ছে এই 100 ml এর একটা আয়তনমিতিক ফ্লাক্স দিলাম, আর আমি তোমাকে সোডিয়াম কার্বনেট, একটি এরকম সোডিয়াম কার্বনেটের গুঁড়া এরকম একটি বক্সে আছে, সেটা তোমাকে দিলাম, আর তোমাকে পাতিত পানি দিলাম। এছাড়া তোমাকে আরেকটা জিনিস দিলাম, এটা হচ্ছে ফানেল, এটা দিলাম। প্রাসঙ্গিকভাবে একটু ফানেলের কথাটা বলে নেই। দেখো, এটাকে বলা হয় ফানেল। দেখো, এটা তোমরা অনেকেই চিনো, এটা ফানেল। ফানেলের নিচু জায়গাটা হচ্ছে সরু, আর এই যে উপরে এটা কোনক আকৃতির, এটা হচ্ছে ফানেল। এটির মেইন কাজ হচ্ছে আমরা যখন সরু কোনো গ্লাস সামগ্রীর মধ্যে কোনো দ্রবণ ঢালি, লিকুইড কিংবা সলিডও হতে পারে, সেটি এটার মুখের মধ্যে এভাবে প্লেস করে নিতে হবে। তার মানে এই যে এভাবে আমি প্লেস করে নেব ফানেলটাকে উপর দিয়ে। সাধারণত এরকম আয়তনমিতিক ফ্লাক্সের মধ্যে আমরা যখন কোনো দ্রবণ রাখি, তখন আমরা এই ফানেলটিকে উপর থেকে প্লেস করে নিতে পারি। আবার বুলেটের মধ্যেও দ্রবণ রাখার সময় আমরা ফানেলটিকে উপর থেকে এভাবে প্লেস করতে পারি। করার পর আমি ধরো কোনো সলিড দ্রবণ পরিমাপ করব, সেটাও আমি এখানে ওই সলিড দ্রবণটা এখান থেকে ঢেলে দিলে এটা সোজা নিচে পড়ে যাবে। এটা একটা সুবিধা হচ্ছে, আমি যখন এটা সোজা করে এখানে রাখবো, তখন এখানে এটা নিচে যখন পড়বে, খেয়াল করো, এটা কিন্তু সোজা পড়ে যাবে। এই যে দেখো, এই দিক দিয়ে সোজা নিচে পড়ে যাবে। কিন্তু তুমি যদি এটা ছাড়া কাগজ থেকে এটা ঢালতে চাও, তাহলে কিন্তু যে সাইডগুলাতে, এই সাইডগুলাতে কিন্তু এটা লাগতে পারে।
সাইডগুলোতে যদি লেগে থাকে তখন তোমার সিস্টেম লস হবে। অর্থাৎ এই সাইডে যদি গায়ের মধ্যে কোনো সলিড পদার্থ লেগে থাকে সেটি নিচে আসবে না। তাহলে নিচে না আসলে কি হবে? সে দ্রবণে আসলো না, কিন্তু পরিমাপের সময় তুমি কিন্তু সাইডে লেগে থাকা বিষয়টিকেও পরিমাপ করেছো। সো এটি একটি সমস্যা তৈরি করবে। তো যাই হোক, যেই কথা ছিলাম যে তোমাকে আমি বললাম 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের দ্রবণ প্রস্তুত করার জন্য। তাহলে তুমি কীভাবে প্রস্তুত করবে? আর তোমার কাছে আমি দিয়ে দিলাম 100 ml এর একটা আয়তনমিতিক ফ্লাক্স। খেয়াল করো, আমরা এই ক্ষেত্রে মোলারিটি পরিমাপের জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করতে পারি, মোলারিটি ইকুয়াল টু হচ্ছে দ্রবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণের আয়তন ইন লিটার, লিটারে দ্রবণের আয়তন। এভাবে আমরা করতে পারি। তাহলে এখন মূল টার্গেটটা কোন জায়গায়? দেখো, প্রশ্নে কিন্তু আমার মোলারিটি বলে দেওয়া আছে 0.1 মোলার। দ্রবণের আয়তনের জন্য আমি এখানে 100 ml এর যেহেতু ব্যবহার করছি, তার মানে দ্রবণের আয়তন কত? 0.1, কারণ 1000 ml এ 1 লিটার। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা হলো 0.1, আর মোল সংখ্যাটাকে লিখতে পারি ভর ডিভাইডেড বাই আণবিক ভর, আর আয়তনটাকে লিখতে পারি 0.1। আমি জাস্ট সংখ্যাগুলো লিখলাম একক বাদে। এখন আমরা এখান থেকে দেখতে পাই যে 0.1 আর 0.1 মাল্টিপ্লাই করলে 0.01 আসে, আর ভর আমরা ধরে নিলাম x, আর আণবিক ভর হচ্ছে সোডিয়াম কার্বনেটের 106। সুতরাং x এর মান আসে, এই দুটো মাল্টিপ্লাই করলে 1.0600 গ্রাম। আমরা দশমিকের পরে 4 ডিজিট পর্যন্ত নিলাম। মনে রাখতে হবে, সূক্ষ্ম যখন কোনো পরিমাপ আমরা করব তখন দশমিকের পরে 4 ডিজিটটা নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কেননা ল্যাবের হিসাব নিকাশগুলো খুবই সূক্ষ্ম প্রকৃতির হয়। সেক্ষেত্রে আমি 2 ডিজিট নিলে ভুল হওয়ার যে চান্সটা থাকে, 4 ডিজিট নিলে ভুল হওয়ার চান্সটি তার চেয়ে অনেক কম থাকে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে 1.06 নিতাম, খেয়াল করো একটু, আমরা 1.0649, এই সংখ্যাটিও কিন্তু যখন 2 ডিজিটে নিবে তখন এটা চলে আসবে কত? 2 ডিজিট এটা হবে 1.06। তার মানে আমি যদি এটা 4 ডিজিটে নেই, তাহলে 4 ডিজিটে নিলে আমি সহজেই বুঝতে পারবো যে এখানে আসলে 1.0649 গ্রাম আছে, বাট আমার লাগবে 1.0600 গ্রাম। তাই 2 ডিজিটে নেওয়াটা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। ঠিক আছে শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আবার দেখো, আমি যদি এখানে 1.0550 নেই, সেটিও কিন্তু 1.06 দেখাবে 2 ডিজিটের ক্ষেত্রে। তার মানে আমার যা প্রয়োজন তার চেয়ে যদি আমি কম পরিমাণে নেই, সেটিও 2 ডিজিটে আমার উক্ত মানটি দেখাতে পারে। বাট 4 ডিজিটে এই প্রবলেমটি কমে যাচ্ছে, অর্থাৎ এররটা অনেক কমে যাবে। তো ঠিক আছে, তাহলে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এই 1.0600 গ্রাম সোডিয়াম কার্বনেট আমরা একটা 4 ডিজিটের ব্যালেন্সে পরিমাপ করে নিব। 4 ডিজিটের ব্যালেন্সগুলো অনেক সফিস্টিকেটেড ব্যালেন্স। আমরা বাজারে যে ব্যালেন্সগুলো দেখতে পাই সেগুলো সাধারণত 2 ডিজিটের ব্যালেন্স। এখন বাজারে গেলে প্রচুর 2 ডিজিটের ব্যালেন্স দেখতে পাওয়া যায়। এছাড়া 3 ডিজিটের ব্যালেন্স আছে, তার সূক্ষ্মতা তার চেয়ে আরেকটু বেশি। আরেকটি আছে 4 ডিজিটের ব্যালেন্স, সেটির সূক্ষ্মতা 3 ডিজিট অপেক্ষা বেশি। সূক্ষ্মতা বলতে বোঝানো হয় যে অ্যাকচুয়ালি দশমিকের পরে কত ডিজিট পর্যন্ত গ্রামে সূক্ষ্মভাবে বা মিনিমাম পরিমাপ করা যায়। দশমিকের পর গ্রামে মিনিমাম বা সর্বনিম্ন যতটুকু পরিমাপ করা যায় কোনো একটি ডিজিটাল ব্যালেন্সের সূক্ষ্মতা কিন্তু তত। তার মানে 4 ডিজিট ব্যালেন্সের সূক্ষ্মতা হচ্ছে 0.0001 গ্রাম। এটি কিন্তু অবজেক্টিভে আসে।
খেয়াল করো, এটি অনেক সময় গ্রামে না দিয়ে মিলিগ্রামে দেওয়া হয়। তাহলে আমি যেটাকে মিলিগ্রামে নিতে চাই 1000 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 1000 দিয়ে গুণ দিলে আমার এই মানটা তখন 0.1 মিলিগ্রামে চলে আসবে। তার মানে 4 ডিজিট ব্যালেন্সের জন্য এই দুইটি সঠিক উত্তর। ইভেন এটা মাইক্রোগ্রামও বের করা যায়। তাহলে মিলিগ্রামকে আরও 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করলে সেটি আসে 100 মাইক্রোগ্রাম। একইভাবে 3 ডিজিটের ব্যালেন্সের জন্য যদি আমরা পরিমাপ করতে চাই তাহলে সেটি হবে 0.001 গ্রাম। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে এই আয়তনমিতিক ফ্লাক্সটির মধ্যে আমরা যদি 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের কোনো দ্রবণ প্রস্তুত করতে চাই তাহলে সোডিয়াম কার্বনেটের পরিমাণ হতে হবে 1.0600 গ্রাম। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে 1.0600 গ্রাম সোডিয়াম কার্বনেট যেই পাত্রের মধ্যে আছে, এরকম যেই বক্সের মধ্যে আছে সেখান থেকে নিতে হবে। নেয়ার পর তুমি যে কাজটি করবে সেটি হচ্ছে যে 4 ডিজিট ব্যালেন্সে একটা কাগজের মধ্যে দিয়ে সাধারণত আমরা এটা মেপে থাকি। ওয়েট বক্স দিয়ে মাপার নিয়ম, কিন্তু আমরা নর্মালি কাগজের মধ্যেই, একটা ফ্রেশ কাগজ, সেটার আগে ওজন নিয়ে নেই। ওজন নেওয়ার পরে ওজনটাকে টেয়ার করে অর্থাৎ বাদ দিয়ে পরবর্তীতে মূল এই ভরটি পরিমাপ করা হয়। এবার তুমি যে কাজটি করবে, এভাবে আমার ফানেলটা এখানে প্লেস করবে, করার পর কাগজ থেকে যেই ভরটা পরিমাপ করেছো সেটা দিক দিয়ে ঢেলে দিবে। ঢেলে দেওয়ার পর এটাকে এভাবে নেড়ে নিচে ফেলতে হবে, দ্রবণটা নিচে চলে যাবে। পরবর্তীতে তোমার কাজটি হচ্ছে এটার মধ্যে ডিস্টিলড ওয়াটার বা পাতিত পানি অ্যাড করতে হবে। পাতিত পানি একেবারেই আপ টু দ্য মার্ক এতটুকু অ্যাড করা যাবে না, করলে এটা ভুল হবে। প্রথমে তোমাকে অল্প একটু পাতিত পানি নিচে দিয়ে নিতে হবে, এই যে জায়গায় অল্প কিছু পাতিত পানি দিয়ে নিতে হবে। পাতিত পানি দেওয়ার পর তুমি এটাকে এভাবে শেক করবে। মনে রাখতে হবে, তুমি যদি পাতিত পানি এই পর্যন্ত দিয়ে ফেলো কিংবা তার চেয়ে উপরের দাগ পর্যন্ত দিয়ে ফেলো তখন আর তুমি শেকিং করতে পারবে না। আর শেকিং যদি না করতে পারো তাহলে সলিডটা কিন্তু ন্যাচারালি 100% দ্রবীভূত হবে না। তাই পাতিত পানি মোটামুটি এতটুকু দিয়ে তারপরে এটাকে শেক করতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, শেক করার পর এরপর আমরা কি করব, আমরা এটার মধ্যে আরও পানি দিব। একটি কথা সবসময় মনে রাখবে যে পানি আমার কম কম করে দিয়ে দ্রবণটাকে পুরোপুরি দ্রবীভূত করার চেষ্টা করতে হবে। তো যাই হোক, মোটামুটি এর মধ্যেই পানিটা দিয়ে দ্রবীভূত করার চেষ্টা করে ফেলতে হবে। তোমার চোখের দেখায় বুঝতে পারবে যে এটা দ্রবীভূত হলো কিনা। সর্বশেষ আমার এখানে যে দাগটা আছে এই দাগ পর্যন্ত কি করতে হবে, এটাকে নিতে হবে। কোনটা নিতে হবে, এই দ্রবণের মাপটা এই দাগ পর্যন্ত নিতে হবে। অর্থাৎ এই জায়গার মধ্যেই দ্রবণ মোটামুটি প্রস্তুত করে এই দাগ পর্যন্ত নিতে হবে। তো এইভাবে তৈরি হয়ে গেল আমাদের কি 0.1 মোলারের সোডিয়াম কার্বনেটের দ্রবণ। তার মানে আমরা কিভাবে ভলিউমেট্রিক ফ্লাক্সে কোনো একটা দ্রবণ প্রস্তুত করি আর ভলিউমেট্রিক ফ্লাক্স জিনিসটা কি সেই সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিত দেখলাম। পরীক্ষা কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে যে কিভাবে তুমি আয়তনমিতিক ফ্লাক্সের মধ্যে কোনো একটি নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করবে। ওকে, তাহলে আমরা বুঝলাম। তারপরেও যদি তোমাদের কারো কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। এবার আমরা অন্য একটি গ্লাস সামগ্রী সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি। দেখো আমার হাতের কাছে যেটি দেখা যাচ্ছে এই যে পাইরেক্স গ্লাস, এটি হচ্ছে একটি কনিক্যাল ফ্লাক্স বলা হয় এটাকে, কনিক্যাল ফ্লাক্স। এবং এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে এখানে দেখো 250 একটা দাগ করা আছে, 200, 250 এভাবে দাগাঙ্কিত করা আছে। ওকে, তাহলে আমরা এখন যেটি দেখছি সেটি হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। কনিক্যাল ফ্লাক্স এটিকে কনিক্যাল ফ্লাক্স বলার পিছনে অন্যতম কারণ হচ্ছে এটা দেখতে একটা কোনকের মতো। দেখো এই যে নিচের সাইডটা একটু উপরের দিকে উঠেছে। কনিক্যাল ফ্লাক্সের সাথে আমার ভলিউমেট্রিক ফ্লাক্সের কিন্তু একটা বেসিক পার্থক্য আছে। ভলিউমেট্রিক ফ্লাক্সগুলোর উপরটা অনেক সরু থাকে, লম্বা থাকে, কিন্তু এটার উপরটা কিন্তু অত লম্বা নয়।
এছাড়াও এটা অনেক মোটা হয় এটার তুলনায়, ভলিউমেট্রিক ফ্লাক্সের তুলনায়। এইটার মেইন কাজটি কি? এটা দিয়ে তুমি রাফলি 250 ml পর্যন্ত এখানে পরিমাপ করতে পারো, বাট এটা আসলে আমার কোনো আয়তন পরিমাপের জন্য ব্যবহার করা হয় না। এটা মেইন ব্যবহার হচ্ছে টাইট্রেশন বা অনুমাপন। টাইট্রেশনের সময় সাধারণত যেটা অজানা ঘনমাত্রার দ্রবণ থাকে সেটার একটা নির্দিষ্ট পরিমাণ আমার এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে রাখা হয়। তাহলে এটার মূল কাজ হচ্ছে টাইট্রেশনের সময়, টাইট্রেশনের কাজে ব্যবহৃত হয়। টাইট্রেশন বাংলায় যেটাকে অনুমাপনও বলা হয়, টাইট্রেশন এর কাজে ব্যবহৃত হয়। টাইট্রেশন বিষয়টি কি সেটি নিয়ে আমরা বিস্তারিতভাবে অন্য কোনো একটি ক্লাসে আলোচনা করব। সো আজকে আমরা সেই লাইনে খুব একটা যাচ্ছি না। তাহলে এটি টাইট্রেশনের জন্য ব্যবহার করা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে এটি মধ্যে আমরা কোনো একটা দ্রবণ নিয়ে চাইলে সেই দ্রবণটার হালকা যদি হিট দেওয়ার প্রয়োজন হয় সেটিও করা যেতে পারে। দেখো এটার মধ্যে লেখা আছে পাইরেক্স গ্লাস। সো পাইরেক্স গ্লাসের ক্ষেত্রে আমরা এর আগের ক্লাসেও বলেছি পাইরেক্স গ্লাসগুলো তাপ সহ্য করার ক্ষমতা থাকে এবং পাইরেক্স গ্লাসগুলো ল্যাবে প্রচুর ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে কনিক্যাল ফ্লাক্সের কাজ কি। হিট দেওয়ার সময় মনে রাখবে আমরা ত্রিপদী স্ট্যান্ড নিব, স্ট্যান্ডের উপরে তার জালি দিব, তার জালি দিয়ে তারপরে এটাকে ক্ল্যাম্পের মাধ্যমে ধরে তার জালির উপরে রাখবো এবং অবশ্যই বার্নারের হিটটা সরাসরি দেওয়া যাবে না, একটু ডিস্টেন্স রেখে দিতে হবে। ত্রিপডি স্ট্যান্ড বা ট্রাইপড যেটাকে বলি আমরা, এখন তো বিভিন্ন অনলাইন ক্লাস নেওয়ার জন্য আমরা যে ট্রাইপড ব্যবহার করে থাকি, ত্রিপদি স্ট্যান্ডটা অ্যাকচুয়ালি দেখতে ওই রকমই ছোট সাইজ। সো সেটার ত্রিভুজ আকৃতির থাকে, সেটার উপর একটা তার জালি দিতে হয়। তার জালির কাজটা হচ্ছে আমি যখন হিটটা দিব, হিটটা দেওয়ার পরে তার জালির মধ্যে সোজা হিটটা গিয়ে চারিদিকে ছড়িয়ে যাবে, তার মানে আমার সুষম বন্টন হবে হিটের। এক্ষেত্রে অ্যাসবেস্টসের প্রলেপ দেওয়া থাকে তার জালির উপরে। তো যাই হোক, তাহলে এটা এইভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ার পর আমি এখানে এটা প্লেস করে দেব। বাট একটি কথা মনে রাখবে, আমরা যখন কোনো গ্লাস সামগ্রীর মধ্যে হিট দিব, অবশ্যই গ্লাস সামগ্রীগুলোর মধ্যে অনেক বেশি হিট দেওয়া যাবে না। ল্যাবে সবচেয়ে বেশি গ্লাস সামগ্রী যেটির মধ্যে হিট দেওয়া যায় সেটি হচ্ছে টেস্ট টিউব। টেস্ট টিউবটির মধ্যে আমরা সবচেয়ে বেশি হিট দিতে পারি। দেখো এটি হচ্ছে একটি টেস্ট টিউব, একটি সিম্পল টেস্ট টিউব। আমার হাতে এখন যেটি দেখতে পাচ্ছ টেস্ট মানে তো তোমরা বুঝোই, অর্থাৎ যেখানে কোনো কিছু টেস্ট করা হয় অল্প পরিমাণে, কোনো অজানা দ্রবণের অল্প পরিমাণে টেস্টের জন্য যে টিউব আকৃতির গ্লাস সামগ্রীটি ব্যবহার করা হয় তাকে আমরা বলে থাকি টেস্ট টিউব। টেস্ট টিউব। তাহলে অল্প পরিমাণে অজানা নমুনা পরীক্ষণে, অল্প পরিমাণে অজানা নমুনার দ্রবণে তাপ প্রয়োগে। আমরা সবচেয়ে বেশি এই টেস্ট টিউবের মধ্যে হিট প্রদান করতে পারি। আমার দেখা যাচ্ছে ল্যাবে হয়তো অল্প কিছু, ধরো 1 গ্রাম বা হাফ গ্রাম কোনো দ্রবণ, কোনো সলিড থেকে কোনো দ্রবণ প্রস্তুত করব। দ্রবণ প্রস্তুত করার পর তারপরে হচ্ছে আমি সেটাকে কি করব, সেটা হিট দিব। এখন এই হিটটা দিলে বিভিন্ন জিনিস হতে পারে, বাবল ফর্ম করতে পারে কিংবা কোনো কালার চেঞ্জ হতে পারে। হ্যাঁ, সো এই অল্প পরিমাণে কোনো দ্রবণকে যদি হিট দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা ল্যাবে সবচেয়ে বেশি যেই গ্লাস সামগ্রীটি ব্যবহার করি সেটি হচ্ছে টেস্ট টিউব। এক্ষেত্রে টেস্ট টিউবটি একটি হোল্ডার দিয়ে ধরতে হবে, সরাসরি হাতে ধরা যাবে না। হোল্ডারটা এভাবে ধরে রাখবে টেস্ট টিউবটাকে, আর বার্নারের আগুন জ্বালানোর পর মনে রাখতে হবে টেস্ট টিউবের ওপেন যে সাইডটা আছে সেই সাইডটা অবশ্যই নিজের চোখ থেকে দূরে রাখতে হবে। দেখো আমি যদি এইভাবে রাখি, আমার চোখ বরাবর যদি রাখি, তাহলে অনেক সময় দ্রবণে হিট দিলে সেটা বাবল ফর্ম করে, অর্থাৎ সেটা উপর দিকে ছিটকে ওঠে। বিষয়টা অনেকটা এরকম যে আমরা গরম তেলের মধ্যে যদি পানির কয়েক ফোঁটা পড়ে তখন দেখতে পাই যে তেলটির ছিটকে উঠে, পানিটা পড়ার পরে সেটা এক ধরনের পানিটা ছিটকে উপরের দিকে উঠে যায় এবং অনেক সময় এখান থেকে দুর্ঘটনাও ঘটতে পারে।
এক্স্যাক্টলি এখানে ওইরকম একটা কেস হতে পারে, সবসময় যে হয় তা নয়, অনেক দ্রবণের ক্ষেত্রে তৈরি হয়। তাই এটিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, দেখো এই যে এখানে হিট পড়ছে মোটামুটি 45 ডিগ্রি, এই ভূমির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রাখতে হবে, নিজের চোখ থেকে দূরে রাখতে হবে। তবে এটি মনে রাখতে হবে, তার মানে এই নয় যে তুমি তোমার বন্ধুর চোখ বরাবর রাখবে, সেটি করা যাবে না। তোমার চোখ এবং অন্য যে কোনো মানুষের চোখ থেকে এটিকে দূরে রাখতে হবে। সাধারণত ল্যাবে শেলফ থাকে, শেলফ বরাবর এটি রাখা যেতে পারে, ছিটকে উঠলে শেলফ বরাবর যাবে, এটা কোনো একটা সমস্যা হবে না, অন্তত কোনো মানুষের চোখের বা মানুষের শরীরের উপর কোনো প্রভাব পড়বে না। তাহলে আমরা এটির সম্পর্কে জানলাম। তারপরে দেখো আমার হাতে আরেকটি জিনিস আছে, এটি হচ্ছে বিকার। দেখো এটা ছোট্ট আকৃতির একটা বিকার নিয়ে এসেছি আমি, এটা 100 ml এর, এই যে এখানে 100 দাগ পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমরা এখন যেটি লিখব সেটি হচ্ছে বিকার। বিকারের আসলে বেশ কিছু ব্যবহার আছে। আমরা অল্প পরিমাণ বিকারক নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমরা এই বিকারটা ব্যবহার করতে পারি। খুবই অল্প পরিমাণ যদি আমরা বিকারক হচ্ছে যেটি দিয়ে ল্যাবে কোনো কিছু টেস্ট করা হয়ে থাকে, এরকম দ্রব্যাদি রাসায়নিক সামগ্রী, সেটাকে বিকারক বলা হয়। সো এখানে আমরা বিকারে রাখতে পারি, এরকম ছোট একটি বিকারের মধ্যে সেটা রাখা যেতে পারে। বিকারের মধ্যে আমরা এছাড়াও মানে 100 ml 50 ml কোনো দ্রবণ প্রস্তুত করতে পারি কোনো ল্যাবের কাজের প্রয়োজনে, হ্যাঁ সেটি করা যেতে পারে। অল্প পরিমাণ দ্রবণ প্রস্তুতির জন্য বিকারের ব্যবহার আছে, কিংবা রাফলি কোনো দ্রবণ রাখার জন্য আমরা এই বিকারটি ব্যবহার করতে পারি। এটি বিভিন্ন সাইজের হয়, এটা আমি খুবই ছোট একটি বিকার নিয়ে এসেছি, এটি 200 ml 500 ml বা আরও বড় 1000 ml এর বিকারও হতে পারে। সো এটির আসলে মাল্টি ব্যবহার আছে ল্যাবগুলোতে। ইভেন অনেকে এখন বাসাবাড়িতে কুকের কাজেও, এই রান্নাবান্নার কাজে অনেকে এরকম বিকার ব্যবহার করে থাকে বিভিন্ন জিনিস পরিমাপের জন্য, অল্প পরিমাণে ঢালবার জন্য, যে 50 ml 60 ml কোনো একটি লিকুইড ঢালবার জন্য অনেকে এখন আমি দেখতে পাই যে এই ধরনের বিকার ব্যবহার করে থাকে। তো যাই হোক, সেটা অবশ্য অন্য আলোচনা। আমরা এখানে বিকারটা ল্যাবে যে কারণে ব্যবহার করব সেটি হচ্ছে বিকারক রাখার জন্য বা ছোটোখাটো কোনো দ্রবণ প্রস্তুতি কিংবা কোনো দ্রবণের মধ্যে হিট দেওয়ার জন্য। তো শিক্ষার্থীরা আমরা এখানে বেশ কিছু গ্লাস সামগ্রী নিয়ে এখন দেখলাম। ল্যাবে আমাদের যে সলিড পদার্থগুলো আছে, বিভিন্ন ধরনের সলিড পদার্থ এরকম বোতল বা প্লাস্টিকের জারে রাখা হয়। তোমরা এটার ভিতরে সলিড পদার্থ আছে। এখানে লেবেলিংয়ের মধ্যে সেই নামটা লেখা আছে, দেখো এটা 250 গ্রামের, এটা হলো 4-অ্যামিনোফেনল। এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 4-অ্যামিনোফেনল। এটা হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড। ল্যাবে এরকম বিভিন্ন অজৈব লবণ কিংবা অর্গানিক সাবস্টেন্সগুলো এরকম প্লাস্টিকের বোতলে রাখা হয়। এই বোতলটার মধ্যে বেশ কিছু ডাটা তুমি এখানে পাবে। এটা ম্যানুফ্যাকচারিং কোথায়, এই সংক্রান্ত বিষয়গুলো তো আছেই, এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট, এই বিষয়গুলো থাকবে। পাশাপাশি নতুন যে বিষয়টা থাকে এখানে সেটা হচ্ছে যে কিছু সিম্বল থাকে। দেখো এখানে ডায়মন্ড আকৃতির দুইটা সিম্বল দেখতে পাওয়া যাচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডায়মন্ড আকৃতির দুইটা সিম্বল। এই সিম্বলগুলো ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো হচ্ছে টেকনিক্যাল বিষয়। এই বিষয়টা কিন্তু একজন নন কেমিস্ট বুঝবে না। অন্য হয়তো ম্যানুফ্যাকচারিং দেখলে বা নাম দেখলে অনেকে বুঝবে, কিন্তু এটা একজন কেমিস্ট বুঝবে, অন্যরা বুঝবে না। এটা তোমাকে বুঝতে হবে। এবং এগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্নও আসে, অবজেক্টিভে আসে, সিকিউতে আসে। আমি যেটা নিয়ে এসেছি সেটার জন্য দেখো ডায়মন্ডের যে সিম্বলগুলো আছে, আমি বলছি খেয়াল করো, মিলিয়ে দেখো। উপরের সিম্বলটার মধ্যে দেখা যাচ্ছে যে মাছ মরে উপরের দিকে ভেসে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে কোনো নদীতে মাছ ছিল বা পুকুরে মাছ ছিল, সেই মাছটা মরে গেছে, মরে যাওয়ার পর সেটা উপরের দিকে চলে আসছে। এছাড়া দেখা যাচ্ছে যে গাছের পাতা নেই, শুষ্ক ডাল আছে, আর কিছু নেই। এরকম একটা সিম্বল দেখা যাচ্ছে উপরের ডায়মন্ড আকৃতির সিম্বলটিতে। এটির মানে কি? এটির মানে হচ্ছে যে এটি পরিবেশের জন্য ক্ষতিকর। পরিবেশের জন্য ক্ষতিকর বোঝানোর জন্য মাছ মরে উপরে উঠে যাচ্ছে, পানিতে ভেসে যাচ্ছে, এটি বোঝানো হচ্ছে, কিংবা গাছের পাতা নেই এটি বোঝানো হচ্ছে। অর্থাৎ এই 4-অ্যামিনোফেনল এটি সাবধানে ব্যবহার করতে হবে। এটি ব্যবহার করার পর কোনো ক্রমেই পানিতে ডিরেক্ট ফেলে দেওয়া যাবে না, কিংবা মাটিতে ডিরেক্ট পুঁতে ফেলা ঠিক হবে না যেখানে বিভিন্ন ধরনের গাছপালা আছে। তাহলে কি হবে?
প্রতিদিন যদি আমরা এই কাজটা করতে থাকি তাহলে ওই জায়গার গাছপালা মরে যাবে এবং পানিতে মাছ বাঁচবে না। তার মানে এটি পরিবেশের দূষণ বোঝাচ্ছে। তাহলে যেই ধরনের কেমিক্যালসের গায়ে এই ধরনের সিম্বল থাকবে সেই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে এটি পরিবেশের উপর সরাসরি থ্রো করা যাবে না, পরিবেশের ডিরেক্ট ডাম্পিং করা যাবে না। এরপরে দেখো নিচে আরেকটি সিম্বল আছে, এটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্নের একটা সিম্বল। নিচের ডায়মন্ডটিতে আশ্চর্যবোধক সিম্বল দেখতে পাওয়া যাচ্ছে। এটি হচ্ছে হার্মফুল। তাহলে এই ধরনের কেমিক্যালসগুলো হার্মফুল, এই সিম্বলটি আমাদেরকে মনে করিয়ে দেয়। অর্থাৎ এই সিম্বল থেকে বোঝা যাচ্ছে যে এটি আমরা হিউম্যান যখন এটিকে হ্যান্ডেলিং করব তখন আমাকে খুব সাবধানে হ্যান্ডেলিং করতে হবে। তার মানে আমার হিউম্যান বডির উপর এটার ক্ষতিকর প্রভাব আছে। এভাবে একটি কেমিক্যালসের যত ধরনের ক্ষতিকর প্রভাব থাকবে এখানে ঠিক ততগুলো সিম্বল থাকবে। এটা হতে পারে একটা সিম্বল, হতে পারে দুইটা, হতে পারে তিনটা সিম্বল। ওই সিম্বলগুলো দেখে আমাকে প্রথমত সাবধানতা অবলম্বন করতে হবে যে আমি এই কেমিক্যালসটি নিয়ে কাজ করার সময় কিভাবে কাজ করব, কতটুকু সাবধানতার সহিত কাজটি করব, সেই সংক্রান্ত বিষয়ে আমাকে সাবধান হতে হবে। সো এই ধরনের আরও অনেক সিম্বল আছে, আরও অনেক গ্লাস সামগ্রী আছে। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সো তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।